নমস্কার, খবর শুনছেন M2D নিউজ চ্যানেল থেকে। খবরের দর্শক জানাবো এখনকার বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। মালেগাঁও বিস্ফোরণ মামলা, সাধ্বী প্রজ্ঞা সহ 7 জনকে বেকসুর খালাস আদালতের। ঘুমিয়েছিলেন বাসিন্দারা, শহরে ভেঙে পড়ল শতাব্দী প্রাচীন ব্রিটিশ আমলের বিল্ডিং। পহেলগাঁও হামলায় ব্যবহার হয়েছে আপনার সিম, ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পড়ে বিপুল ক্ষতি জলপাইগুড়ির বাসিন্দার। গাড়ির চাকা বদলানোর সময় মর্মান্তিক দুর্ঘটনা ত্রিপুরায়, পুলিশ কর্মী সহ মৃত 4। পেনশন তুলে বাজার করতে গিয়ে বিপত্তি, 11,000 টাকা খোয়ালেন বৃদ্ধা। প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়ল বাড়ি, দেওয়াল চাপা পড়ে মৃত্যু গৃহপালিত পশুর। ময়নাগুড়িতে দ্বিগুণ পরিমাণে ইউরিয়া বিক্রি, রহস্যের হদিশ পেতে সার ব্যবসায়ীদের শোকজ। কুলতলিতে কিশোরের রহস্য মৃত্যু, এলাকায় চাঞ্চল্য। কমছে সর্বনিম্ন তাপমাত্রা, ফের শহরে বৃষ্টির পূর্বাভাস। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। দেখে নেব খবরের শুরুতে কী রয়েছে। মালেগাঁও বিস্ফোরণ মামলা, সাধ্বী প্রজ্ঞা সহ 7 জনকে বেকসুর খালাস আদালতের। মুম্বাই, 17 বছর ধরে চলা মামলায় রায় দিল এনআইএ আদালত বৃহস্পতিবার। মালগাঁও বোমা বিস্ফোরণ মামলায় সাধ্বী প্রজ্ঞা, প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত সহ 7 জনকে বেকসুর খালাস করল আদালত। এদিন আদালত জানিয়েছে, শুধুমাত্র সন্দেহের বশে মামলা এগিয়ে নিয়ে যাওয়া যায় না। বিস্ফোরণের ঘটনাকে ভয়াবহ আখ্যা দিলেও আদালতের বক্তব্য, নৈতিকতার যুক্তিতে আদালত কাউকে দোষী সাব্যস্ত করতে পারে না। বিশেষ আদালতের বিচারক জানিয়েছেন, বিস্ফোরণে ব্যবহৃত হওয়া বাইকটি যে বিজেপির প্রাক্তন সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুরের, তার কোনো প্রমাণ মেলেনি। শুধুমাত্র সন্দেহ যথেষ্ট নয়। উল্লেখ্য, 2008 সালে 29 সেপ্টেম্বর বিস্ফোরণে কেঁপে ওঠে নাসিক জেলার মালেগাঁওয়ের সংখ্যালঘু প্রধান ভিক্ষু চক। মৃত্যু হয় 6 জনের, আহত হন 101 জন। বিস্ফোরণের এই ঘটনায় নাম জড়ায় প্রাক্তন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞার। অভিযুক্তদের তালিকায় নাম ছিল প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত, মেজর অবসরপ্রাপ্ত রমেশ উপাধ্যায়, সুধাকর চতুর্বেদী, অজয় রাহিরকর ও সুধাকর ধর ত্রিবেদীরও। প্রথমে স্থানীয় থানায় মামলা দায়ের হয়, পরে তদন্তভার নেয় অ্যান্টি টেরোরিজম স্কোয়াড এটিএস। 2003 সালে প্রজ্ঞা পুরোহিত সহ 16 জনের নামে চার্জশিট দায়ের হয়। তদন্তে জানা যায়, বিস্ফোরণের জন্য একটি এলএমএল ফ্রিডম মোটরসাইকেল ব্যবহার করা হয়েছিল। সেটির ইঞ্জিন ও চেসিস নম্বর বদলে ফেলা হয়েছিল। ফরেনসিক বিশ্লেষণে গাড়িটির প্রকৃত রেজিস্ট্রেশন নম্বর মেলে। তদন্তকারীরা দাবি করেন, গাড়িটি গুজরাটের এবং প্রজ্ঞা সিং ঠাকুরের। 2008 সালে 23 অক্টোবরে প্রাক্তন বিজেপি সাংসদকে গ্রেপ্তার করা হয়। তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। এটিএস আদালতে জানায়, পুরোহিত কাশ্মীর থেকে আরডিএক্স কিনে মহারাষ্ট্রে নিজের বাড়িতে সেগুলি লুকিয়ে রেখেছিলেন। দেওলালি আর্মি ক্যান্টনমেন্ট এলাকায় বোমা তৈরি করেন সুধাকর। অন্য 3 অভিযুক্ত মোটরসাইকেলটি ঘটনাস্থলে রেখে এসেছিল। সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতেই সংখ্যালঘু প্রধান ওই স্থানে গাড়িটি রাখা হয়েছিল বলে অভিযোগ। 2011 সালে মামলাটি জাতীয় তদন্তকারী সংস্থার হাতে যায়। এরপরই এটিএসের তদন্তের একাধিক বিষয়ে সন্দেহ প্রকাশ করে তারা। অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় বেশ কিছু ধারা বাদ দেয় এনআইএ। 2018 সাল থেকে সওয়াল জবাব শুরু হয়। সব মিলিয়ে 323 জন সাক্ষীর তালিকা তৈরি হয়। যদিও এর মধ্যে 26 জনের মৃত্যু হয়েছে, 39 জন হাজিরাই দেননি। 282 জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়। এদিন সেই মামলার রায়ের 7 জনকে বেকসুর খালাস করল এনআইএ বিশেষ আদালত। পরবর্তী খবরে আসবো। ঘুমিয়েছিলেন বাসিন্দারা, শহরে ভেঙে পড়ল শতাব্দী প্রাচীন ব্রিটিশ আমলের বিল্ডিং। কলকাতা, বর্ষামুখর কলকাতায় ফের ভাঙল বাড়ি। এবার রিজেন্ট পার্ক থানা এলাকায় ভেঙে পড়েছে একটি বাড়ির একাংশ। বৃহস্পতিবার দাসানি স্টুডিও এর পাশে ব্রিটিশ আমলের একটি পরিত্যক্ত শতাব্দী প্রাচীন বিল্ডিংয়ের সামনের দিকের কিছুটা অংশ ভেঙে পড়ে। বাড়িটি পরিত্যক্ত হলেও সেখানে কিছু ভবঘুরে মানুষ থাকতেন বলে জানা গিয়েছে। তবে ঘটনায় কোনো হতাহতের খবর নেই। পুলিশ সূত্রে খবর, একটানা প্রবল বর্ষণের জেরেই বাড়িটির একাংশ ভেঙে পড়েছে। 50 বছর ধরে প্রায় 6টি পরিবার এখানে থাকত। পুরসভার নোটিশ দেওয়া সত্ত্বেও তাদের যাওয়ার জায়গা না থাকায় এখানেই তারা বসবাস করছিলেন। বৃহস্পতিবার সকাল 9টা নাগাদ পরিবারের লোকজন যখন ঘুমোচ্ছিল, তখন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির একাংশ। পরে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে আসেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে বাড়ি এবং পুনর্বাসন করে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত সঠিক খবরগুলো শুনতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। খবরটি শুনছেন M2D নিউজ চ্যানেল থেকে। খবর দর্শক, খবরগুলো শুনতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। পহেলগাঁও হামলায় ব্যবহার হয়েছে আপনার সিম, ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পড়ে বিপুল ক্ষতি জলপাইগুড়ির বাসিন্দার। জলপাইগুড়ি, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনাকে সামনে রেখে ডিজিটাল অ্যারেস্ট, প্রতারকদের নয়া ছক, চোখ কপালে পুলিশেরও। ডিজিটাল অ্যারেস্টের ফাঁদ পেতে জলপাইগুড়ি শহরের এক ব্যবসায়ীর কাছ থেকে 15 লক্ষ টাকা মুক্তিপণ আদায় করে প্রতারকরা। তবে ইতিমধ্যেই 11.5 লক্ষ টাকা উদ্ধার করল জলপাইগুড়ি সাইবার পুলিশ। কম্বোডিয়ায় বসে প্রতারণা হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ পুলিশের। জানা গেছে, সম্প্রতি জলপাইগুড়ির সেনপাড়ার বাসিন্দা ঝন্টু বসুকে মহারাষ্ট্র পুলিশের নাম করে ভিডিও কল করে প্রতারকরা। অভিযোগ করা হয়, পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিরা তার সিম ব্যবহার করেছে। এমনকি যে কোনো সময় তার উপর হামলা হতে পারে বা তাকে গ্রেপ্তার করা হতে পারে বলেও ভয় দেখায় প্রতারকরা। বলা হয়, এর থেকে বাঁচতে গেলে 15 লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে, না হলে ঘর থেকে বের হওয়া যাবে না। 2 ঘন্টা অন্তর মেসেজ করে জানাতে হবে তিনি সুরক্ষিত আছেন কিনা।
বিষয়টিতে অত্যন্ত আতঙ্কিত হয়ে 15 লক্ষ টাকা একটি অ্যাকাউন্টে পাঠান ওই ব্যবসায়ী। পরে আরও টাকা চাওয়া হয়। অবশেষে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ওই ব্যবসায়ী জলপাইগুড়ি সাইবার পুলিশের দ্বারস্থ হন। পুলিশ তদন্তে নেমে জানতে পারে রাজস্থানের একটি অ্যাকাউন্টে ওই টাকা ঢুকেছে। 15 লক্ষের মধ্যে 11.5 লক্ষ টাকা উদ্ধার করে আজ ওই ব্যবসায়ীর হাতে তুলে দিল পুলিশ। পরবর্তী খবরে আসবো, গাড়ির চাকা বদলানোর সময় মর্মান্তিক দুর্ঘটনা, ত্রিপুরায় পুলিশকর্মী সহ মৃত 4। আগরতলা, ত্রিপুরায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন 4 জন। বুধবার রাত আনুমানিক 12টা নাগাদ চিরাকুটিতে এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, কুমারঘাটের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িকে সজোরে ধাক্কা মারল, ফলেই ঘটেছে মর্মান্তিক পরিণতি। মৃতদের মধ্যে রয়েছেন ভগবাননগর এলাকার সাজাদ আলী, চালক ও গাড়ির মালিক, আক্তার আলী ও বনবীর শব্দকর। অপরজন টিএসআর কর্মী মিলন দেববর্মা, যার বাড়ি খোয়াই জেলায়। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের গাড়ির একটি চাকা খারাপ হওয়ায় টিএসআর জওয়ানরা তা পাল্টাচ্ছিলেন। সেই সময় দ্রুতগতিতে ধেয়ে আসা গাড়িটি প্রথমে মিলন দেববর্মাকে ধাক্কা মারে এবং পরে পুলিশের গাড়ির ওপর আছড়ে পড়ে। আহতদের উদ্ধার করে উনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা 4 জনকেই মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের একাংশের দাবি, এত রাতে গাড়িটি কেন এত দ্রুতগতিতে চলছিল তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। গাড়িটি কোনো অবৈধ কার্যকলাপে যুক্ত ছিল কিনা তা খতিয়ে দেখার দাবি উঠেছে। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফিরে আসবো খবরে। পেনশন তুলে বাজার করতে গিয়ে বিপত্তি, 11,000 টাকা খোয়ালেন বৃদ্ধা। ময়নাগুড়ি, পোস্ট অফিস থেকে পেনশনের টাকা তুলে বাজার করতে গিয়ে মহা মুশকিলে বৃদ্ধা। তার কাছ থেকে গায়েব হয়ে গেল 11,000 টাকা। ঘটনায় মাথায় হাত পড়েছে বৃদ্ধার। ময়নাগুড়ি শহরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃদ্ধার দাবি, পেনশনের টাকায় তার সংসার চলে। গতকাল বৃহস্পতিবার পোস্ট অফিস থেকে 11,000 টাকা তুলে তিনি বাজারে যাচ্ছিলেন। টোটো করে যাওয়ার সেই সময় পোস্ট অফিস থেকে কিছুটা দূরেই 2 জন মহিলা টোটোতে ওঠে। এক শিশুও ছিল তাদের কোলে। বৃদ্ধার অভিযোগ, তারাই টাকা ব্যাগ থেকে চুরি করেছে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়ল বাড়ি, দেওয়াল চাপা পড়ে মৃত্যু গৃহপালিত পশুর। পুরুলিয়া, বুধবার রাতে প্রবল বৃষ্টির জেরে বিপত্তি পুরুলিয়া জেলার নিমটিকুড়ি গ্রামে। গতকাল রাতে ভারী বৃষ্টির কারণে সাতুড়ি থানার অন্তর্গত ওই এলাকায় ভেঙে পড়ে একটি মাটির বাড়ি। বাড়ির মালিক কোনোক্রমে প্রাণ রক্ষা করতে পারলেও একাধিক গৃহপালিত পশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, ভেঙে পড়া বাড়ির মালিক হলেন গ্রামের ওই বাসিন্দা তুলনাথ সরেন। গতকাল রাতে বাড়ি ভাঙছে বুঝতে পেরেই তিনি ঘর ছেড়ে বেরিয়ে আসেন। এরপরই বিপজ্জনকভাবে হঠাৎ ধসে পড়ে যায় বাড়িটি। নিজে প্রাণে বাঁচলেও গৃহপালিত পশুগুলির মৃত্যুর জন্য আক্ষেপ প্রকাশ করেছে তুলনাথ। তার দাবি, ত্রিপলের জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েও তিনি তা পাননি। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরবর্তী খবরে আসবো, ময়নাগুড়িতে দ্বিগুণ পরিমাণে ইউরিয়া বিক্রি, রহস্যের হদিশ পেতে সার ব্যবসায়ীদের শোকজ। ময়নাগুড়ি, 1 বছরে ইউরিয়া বিক্রির পরিমাণ দ্বিগুণ। ঘটনায় নড়েচড়ে বসল কৃষি দপ্তর। ময়নাগুড়িতে 2024 সালের মার্চ, এপ্রিল, মে মাসের তুলনায় দ্বিগুণ ইউরিয়া বিক্রয় হয়েছে চলতি বছরের এই 3 মাসে। কিন্তু এই ইউরিয়া কোথায় বিক্রি হলো জানতে চেয়ে ময়নাগুড়ি ব্লকের 17 জন সার ব্যবসায়ীকে শোকজ করল ময়নাগুড়ি কৃষি দপ্তর। প্রত্যেককে 7 দিন করে সময় দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কৃষি দপ্তরের আধিকারিক কমলেশ বর্মন বলেন, ইউরিয়াতে সরকারের ভর্তুকি থাকে, সেটা কৃষকেরা কি সঠিকভাবে পেয়েছে সেটাই আমরা জানার চেষ্টা করছি। কারণ ইন্ডাস্ট্রিতেও কিন্তু ইউরিয়া ব্যবহার। এত ইউরিয়া কিভাবে বিক্রি হলো তা জানতেই ব্যবসায়ীদের শোকজ করা হয়েছে। পাশাপাশি ময়নাগুড়িতে সারের দাম বিক্রয়ের অভিযোগ উঠেছে। কৃষকদের ডেকে সেই ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে সেটা ফেরত দেওয়া হয়েছে। লাগাতার ময়নাগুড়িতে অভিযান চলছে। জানা গিয়েছে, 1 বস্তা ইউরিয়ার দাম রয়েছে 266.50 টাকা। তবে অভিযোগ, কৃষকদের কাছ থেকে কিছু অসাধু ব্যবসায়ী 1 বস্তা ইউরিয়া 290 থেকে 300 টাকা দরে বিক্রি করেছে। সেই অতিরিক্ত টাকায় ফেরত দেওয়া হয়েছে কৃষকদের। 1 বস্তায় 45 কেজি ইউরিয়া থাকে বলে জানিয়েছেন এক আধিকারিক। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শুনতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো পরবর্তী খবরে। কুলতলিতে কিশোরের রহস্য মৃত্যু, এলাকায় চাঞ্চল্য। কলকাতা, 2 দিন নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হলো কিশোরের ঝুলন্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ 24 পরগনার কুলতলি থানার কুন্দখালী গ্রামে। মৃত কিশোরের বয়স মাত্র 16 বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের এক ফাঁকা বাড়ির ভেতর থেকে তার দেহ উদ্ধার হয়। দীর্ঘদিন ওই বাড়িতে কেউ থাকতো না। বুধবার সকালে এক প্রতিবেশী কিশোরের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে চিৎকার করে উঠলে এলাকাবাসী ছুটে আসে। খবর দেওয়া হয় তার পরিবারকে। তড়িঘড়ি কিশোরকে উদ্ধার করে জয়নগর কুলতলি ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি আত্মহত্যা নাকি খুন তা খতিয়ে দেখা হচ্ছে। কিশোরের এই রহস্য মৃত্যু ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকায়। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, কিশোরটির কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল না। তাহলে এমন পরিণতি কেন তা ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে পুলিশ ওই ফাঁকা বাড়িটিও ঘিরে রেখেছে। হাইওয়েতে আচমকা ব্রেক কষল গাড়ি, দুর্ঘটনায় পা হারালেন মোটরসাইকেল চালক। দায় কার? বড় রায় দিল শীর্ষ আদালত। হাইওয়েতে গাড়ি চালাতে চালাতে কোনো রকম সংকেত না দিয়ে আচমকাই ব্রেক কষলে তা চালকের গাফিলতির হিসেবেই গণ্য করা হবে। একটি দুর্ঘটনায় একটি পা হারিয়েছিলেন এই মোটরসাইকেল চালক।
গত 29শে জুলাই এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি অরবিন্দ কুমারের ডিভিশন বেঞ্চ। 2017 সালের 7ই জানুয়ারি এই দুর্ঘটনাটি ঘটে। আবেদনকারী মোটরসাইকেল চালক সেই সময় 20 বছর বয়সী একজন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছিলেন। দুর্ঘটনায় কোমরের নিচ থেকে তার বাঁ পা কেটে বাদ দিতে হয়। জানা গিয়েছে হাইওয়ে দিয়ে পিছনে একজন সাওয়ারিকে নিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন, তখন সামনে থাকা একটি গাড়ি আচমকাই ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। এর ফলে গাড়ির পিছনে মোটরসাইকেল ধাক্কা মেরে ছিটকে রাস্তায় পড়ে ওই মোটরসাইকেল চালক। পিছনে থাকা একটি বাস তার পায়ের উপর দিয়ে চলে যায়। প্রাথমিকভাবে অ্যাক্সিডেন্ট ক্লেইম ট্রাইব্যুনাল ক্ষতিপূরণ বাবদ 91.62 লক্ষ টাকা ধার্য করেছিল, কিন্তু দুর্ঘটনার 20% দায় ওই মোটরসাইকেল চালকের। এই যুক্তিতে ক্ষতিপূরণের অঙ্ক কমিয়ে 73.29 লক্ষ টাকা করা হয়। এরপর মামলাটি মাদ্রাস হাইকোর্ট উঠলে আদালত দুর্ঘটনার 40% দায় গাড়ির চালক, 30% দায় মোটরসাইকেল চালকের এবং 30% দায় বাস চালকের বলে জানায়। পরবর্তী খবরে আসবো, ভারতকে তেল কিনতে হবে পাকিস্তানের থেকে, কেন ট্রাম্পের টার্গেট এখন ভারত আর পার্টনার পাকিস্তান। বেশ কয়েকদিন ধরে আভাস দিচ্ছিলেন, বলছিলেন কথা হচ্ছে, আলোচনা চলছে। এতপর এলো ট্রাম্পের বহু প্রতীক্ষিত শুল্কবান। ভারতের সমস্ত পণ্যের উপর 25% শুল্ক চাপানোর কথা ঘোষণা করলেন তিনি। তবে এখানেই শেষ নয়। এদিন ট্রাম্প কার্যত ঠারে ঠোরে বুঝিয়ে দিলেন ভারতের একাধিক কাজে তিনি কার্যত নাখুশ। শুধু ভারতের উপরে শুল্ক চাপানোই নয়, পাকিস্তানের সঙ্গেও দুর্দান্ত এক চুক্তি করেছে আমেরিকা। পাকিস্তানের কাছে পয়সা নেয়, অথচ রয়েছে বিপুল তেলের ভাণ্ডার। টাকা দিয়ে সাহায্য করে সেই তেল ভাণ্ডার উত্তোলনের কাজ করবে এবার আমেরিকা। তাই নিয়েই দু দেশের মধ্যে হয়েছে চুক্তি। এদিন তা নিয়েই কটাক্ষ করে ভারতের উদ্দেশ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, এদিন এমন হয়তো হবে পাকিস্তানের থেকেই তেল কিনতে হবে ভারতকে। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এদিন পোস্ট করে ট্রাম্প লেখেন, ওয়াশিংটন এবং ইসলামাবাদ একটি নতুন তেল সংস্থা তৈরির প্রাথমিক স্তরে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি পাকিস্তানের সাথে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছেন। তেল রিজার্ভ উত্তোলন চুক্তির অধীনে দুই দেশ যৌথভাবে পাকিস্তানের বিশাল তেল ও গ্যাসের ভাণ্ডার কাজে লাগবে। পাকিস্তান যুক্তরাষ্ট্র তেল চুক্তি কি? বুধবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘোষণা করেছেন যে আমেরিকা এবং পাকিস্তান যৌথভাবে পাকিস্তানের বিশাল তেলের মজুদ বের করে আনবে। 2024 সালে আবিষ্কৃত অফশোর তেল ও গ্যাসের মজুদ, যা বিশ্বের চতুর্থ বৃহত্তম মজুদ বলে মনে করা হয়। এখন ট্রাম্পের নজরে তিনি স্পষ্ট মনে করেন পাকিস্তানের কাছে 6 থেকে 8 ট্রিলিয়ন ডলারের সম্পদ রয়েছে, তেল, গ্যাস, তামা, সোনা, কয়লা, এবং তিনি আমেরিকার জন্য এটি দখল করতে চলেছেন। এই চুক্তিতে একটি আমেরিকান তেল কোম্পানি এই প্রকল্পের নেতৃত্ব দেবে। শীঘ্রই কোম্পানির নাম প্রকাশ করা হবে। পাকিস্তান কী পাবে? সীমিত প্রযুক্তিগত ও আর্থিক অক্ষমতার কারণে পাকিস্তান তেল উত্তোলন করতে পারছে না। এমন পরিস্থিতিতে আমেরিকা তাকে সাহায্য করবে। পাকিস্তানের তেলের 85% এবং গ্যাসের 29% চাহিদার জন্য আমদানির ওপর নির্ভরশীল, কিন্তু আমেরিকার সাহায্য পাকিস্তান তার তেল খনি থেকে আয় করতে পারবে। এবার আমেরিকা পাকিস্তানের বিশাল সম্পদে, যার মূল্য 6 থেকে 8 ট্রিলিয়ন মার্কিন ডলার, ঢোকার অনুমতি পাবে এভাবে, যা বিশ্ব জ্বালানি বাজারে তার অবস্থানকে আরও শক্তিশালী করবে। এছাড়াও এটি ইউক্রেনের খনিজ সম্পদ দখলের পাকিস্তানের তৈল খনি দখলও আমেরিকার কৌশলের অংশ, যেখানে তারা বিশ্বব্যাপী খনিজ ও জ্বালানি সম্পদের উপর নিয়ন্ত্রণ চায়। পাকিস্তানকে খুশি করার জন্যই কি ভারতের উপর শুল্ক আরোপ করেছেন ট্রাম্প? 1 আগস্ট 2025 থেকে ভারতের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন। শুল্ক আরোপের উদ্দেশ্য হল ভারতকে একটি নতুন বাণিজ্য চুক্তিতে প্রবেশ করতে বাধ্য করা, যার পিছনেও লুকিয়ে রয়েছে আমেরিকার স্বার্থ। এর আগেও ব্রিক্স সম্মেলন ঘিরে ভারত নিয়ে বিরূপ মন্তব্য করতে দেখা গিয়েছিল ট্রাম্পকে। তবে এর পাশাপাশি ট্রাম্পের এইভাবে ভারতের উপরে শুল্ক আরোপ করার পিছনে পাকিস্তানকে তুষ্ট করার প্রবণতাও লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। আসলে এটা ট্রাম্পের একটা কূটনৈতিক চাল, এর শিকড় ছড়িয়ে অনেক গভীরে। ট্রাম্পের আসল লক্ষ্য কী? ডোনাল্ড ট্রাম্পের নীতি স্পষ্টতই আমেরিকা ফার্স্ট এর ওপর ভিত্তি করে নির্ধারিত রয়েছে। এইভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ তৈরি করতে চাইছে ট্রাম্প। পাকিস্তানের সঙ্গে তৈল চুক্তি তৈরি করে আমেরিকাকে লাভবান করার চেষ্টা করছে ট্রাম্প। পাশাপাশি আমেরিকার শত্রু ইরান এবং রাশিয়ার থেকে তেল কেনা নিয়েও ভারতের উপরে ক্ষুব্ধ তিনি। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে। ধন্যবাদ।